এই ঘটনাটা খুলনার এক গ্রামের নাম কালীপুর। গ্রামের একপাশে ছিল বিশাল বাঁশঝাড়। লোকজন বলতো সূর্য ডোবার পর ওই দিকে যাস না, কারণ ওখানে নাকি কালো কাজ হয়েছে বহু বছর আগে। সজীব শহর থেকে গ্রামে এসেছে পড়াশোনা শেষ করে। সে সব বিশ্বাস করে না। তার দাদি শুধু একটা কথা বারবার বলতো, রাতে যদি কেউ নাম ধইরা ডাকে পেছনে ফিরবি না। এক রাতে সজীব তার বন্ধুর সাথে গল্প করে ফিরছিল। রাস্তা শর্টকাট নেয় বাঁশঝাড়ের পাশ দিয়ে। হঠাৎ বাতাস থেমে যায়। সব বাঁশ একসাথে হালকা শব্দ করে, সর। তারপর খুব আস্তে, সজীব। সে থামে। বন্ধু বলে, কি হয়েছে? সে বলে, কেউ নাম ডাকলো না। বন্ধু কিছু শোনেনি। দুদিন পর সে একা যায়। দূর থেকে দেখে বাঁশঝাড়ের গভীরে হালকা লালচে আলো। মনে হয় কেউ আগুন জ্বালাইছে। ভিতরে ঢুকতেই মাটিতে গোল চক্র, চকের দাগ, মাঝখানে মুরগির পালক, কালো তেল আর পুরনো কাপড়। একটা বাঁশে নখ দিয়ে লেখা সজীব, তার জন্ম তারিখ। দাদি পরে বলে ৩০ বছর আগে গ্রামের এক মহিলা হালিমা কালো জাদু করত। লোকজনের ক্ষতি অসুখ সব তার দিকে যেত। এক রাতে তাকে ধরে লোকজন মারধর করে। সে মরার আগে বলে, আমি একা না, নাম দিয়ে রাখছি। দাদি বলে, কালো জাদুর এক পদ্ধতি আছে, যেখানে কারো নাম, জন্মদিন আর মাটির সাথে বাঁধা হলে ওকে ডাক দেওয়া যায়। রাত ৩টের দিকে সজীব ঘুমোচ্ছিল। হঠাৎ মনে হলো তার বুকের উপর চাপ। চোখ খুলে দেখে তার নিজের ছায়া দেওয়ালে নেই, ছায়াটা দরজার পাশে দাঁড়িয়ে। পরদিন সে হাঁটছিল, রোদ তার সামনে, কিন্তু ছায়া পেছনে। লোকজন বলে, তোর হাঁটার ভঙ্গি বদলাইছে। আসলে তার হাঁটার সাথে ছায়া মিলছে না। এক রাতে সজীব নিখোঁজ। বাঁশঝাড়ে শুধু একটা জিনিস পাওয়া যায়, লাল চক্রের ভেতর নতুন নাম লেখা, রাকিব, তার বন্ধুর নাম। ২ দিন পর থেকেই রাকিবের আচরণ বদলাতে থাকে। সে হঠাৎ হঠাৎ থেমে যায়, মাটির দিকে তাকিয়ে থাকে, যেন কারো সাথে চুপচাপ কথা বলছে। তার মা বলে, ও একা একা বলে, আমি তো আসতেছি। এক দুপুরে বাজার থেকে ফেরার সময় একজন লোক দেখে রোদ ডান দিক থেকে পড়ছে, কিন্তু রাকিবের ছায়া পড়ছে বাম দিকে। আর ছায়াটা মাথা একটু কাত করে দাঁড়িয়ে, যেভাবে রাকিব দাঁড়ায়নি। রাতে রাকিব দরজা খুলে বের হতে যায়। তার বাবা থামায়। রাকিব বলে, ওখানে আমার জিনিস রাইখে আইছে। কি জিনিস সে বলতে পারে না। গ্রামের এক বৃদ্ধ বলে, সে নাকি সন্ধ্যায় বাঁশঝাড়ের ভেতর সজীবকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তার পা মাটিতে ছিল না পুরো, মাঝে মাঝে কাঁপছিল, যেন পানিতে দাঁড়ানো, আর তার ছায়া ছিল না। দাদি বলে, হালিমা শুধু নাম লেখেনি, সে জায়গা বদল শিখেছিল। একজনের ছায়া অন্যজনের সাথে বদলালে আস্তে আস্তে মানুষটা এখানে থাকে, আর তার অস্তিত্বটা চলে যায় ওদিকে। রাত ৩:১২। রাকিবের ঘর থেকে শব্দ। দরজা খুলে দেখা যায় রাকিব মেঝেতে বসে নখ দিয়ে গোল চক্র আঁকছে। তার পেছনের দেয়ালে ছায়া নেই, ছায়াটা দরজার পাশে দাঁড়িয়ে। হঠাৎ ছায়াটা দেয়াল থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একজন মানুষের মতো। কিন্তু ওটা রাকিব না, ওটার মুখে সজীবের ছায়ার আকার। রাকিব হঠাৎ স্থির, তার চোখ ফাঁকা। সে বলে, এখন আমি পুরো। রাকিব আছে, হাঁটে, কথা বলে, কিন্তু তার মা বলে ওর হাসি আগের মতো না। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার পেছনে কখনো ছায়া দেখা যায় না। সবাই একটা জিনিস লক্ষ্য করে, তার পায়ের নিচে মাটি ঠিকমতো দাগ ফেলে না, যেন সে পুরো ওজন নিয়ে হাঁটছে না। ১ সপ্তাহের মধ্যে আরও ২ জন মানুষ অদ্ভুত আচরণ শুরু করে। মসজিদের মুয়াজ্জিন কাকা, স্কুলের এক ছাত্র, ৩ জনের একটা মিল।
তারা সবাই কখনো না কখনো বাঁশঝাড়ের পাশ দিয়ে গিয়েছে, আর তাদের ছায়া অস্বাভাবিক। দাদি এবার সত্যিটা বলে, যখন হালিমা মারা যায় সে আসলে মরেনি পুরোপুরি। তার দেহ গেছে, কিন্তু সে ছায়ার ভেতরে আশ্রয় নিয়েছে। কালো জাদুর ওই চক্র দিয়ে সে মানুষের ছায়া আলাদা করে নেয়, কারণ ছায়া হলো মানুষের প্রাণের প্রতিবিম্ব। ছায়া ছাড়া মানুষ কিছুদিন বাঁচে, কিন্তু ধীরে ধীরে তার আত্মা ফাঁকা হয়ে যায়। এক রাতে রাকিবকে অনুসরণ করে গ্রামের এক লোক। সে দেখে রাকিব মাঝরাতে বাঁশঝাড়ে ঢুকছে। লোকটা লুকিয়ে থাকে। ভেতরে গিয়ে যা দেখে, মাটির চক্রের মাঝখানে দাঁড়িয়ে আছে সজীব, কিন্তু তার শরীর আধা স্বচ্ছ, আর তার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব। চুল লম্বা, চোখ নেই, মুখে ফাটা দাগ। হালিমা। হালিমা মানুষ মারে না, সে বাড়ি বানায়। প্রতি ছায়া দিয়ে সে নিজের অস্তিত্ব শক্ত করে। একজনের ছায়া নিয়ে আরেকজনের শরীরে ফাঁকা জায়গা তৈরি করে। তারপর সে ওই ফাঁকা জায়গায় ঢুকে পড়ে। মানে, যাদের ছায়া নেই তারা আসলে পুরো মানুষ না। এক ঝড়ের রাতে হঠাৎ পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। বাঁশঝাড় থেকে আলো বের হয়, লাল আলো। মাটিতে একসাথে অনেক চক্র জ্বলে ওঠে। গ্রামের যেসব মানুষের ছায়া নেই তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের দিকে যায়। কেউ থামাতে পারে না। তাদের চোখ ফাঁকা, ভেতরে সব ছায়া একসাথে মাটিতে জড়ো হয়। তারপর একটা বিশাল কালো অবয়ব তৈরি হয়। হালিমা আর একা না, এবার সে পূর্ণ। সে বলে, এবার পুরো গ্রাম।